রসায়নবিদ, চলুন নামাই দিয়ে আসি আপনাদেরকে, সমুদ্র বলছে। আয়না সমুদ্রের কথায় দাঁড়িয়ে গেল। কালকে থেকে নিজের বাসায় যায় না সে, আর ভালো লাগছে না একদমই এখানে। আয়না কিছুটা গড়কোনা স্বভাবের, নিজের বাসা ছেড়ে অন্য কোথাও তার ভালো লাগে না, হাঁসফাঁস লাগে। আয়না প্রশ্ন করে, আলিয়া তো এখনো আসলো না? সমুদ্র কিছুটা জোরে আলিয়ার নাম ধরে চেঁচিয়ে ডাকলো। আলিয়ার সঙ্গে সঙ্গে পিওর রুমের গেট খুলে বেরিয়ে এলো এবং বোনের পাশে গিয়ে দাঁড়ালো। ভয়ে কাসুমাসু হয়ে আছে তার চেহারা। সমুদ্র বলল, চলো তোমাদেরকে রেখে আসবো। আলিয়া হাফ ছেড়ে যেন বাঁচল। ভাইয়া এমনভাবে ডেকেছিল, সে ভেবেছে সমুদ্র ভাইয়া তাকে আর শ্রাবণকে একসঙ্গে দেখে ফেলেছে। আলিয়া মাথা নেড়ে বলে, হ্যাঁ চলো। প্রিয় মুখ বার করেই বলে, কালকে আসবে আলিয়া? আলিয়ার মুখ কালোই ছিল, প্রিয়র কথায় আরও কালো হবে সে আহত গলায় বলে, না, কালকে হসপিটালে ডিউটি আছে সারাদিন। সমুদ্র বলল, বোনের বিয়ের জন্য কবে ছুটি নেবে? আলিয়া বলে উঠল, মঙ্গলবার পর্যন্ত ডিউটি করব, বুধবার থেকে শনিবার বিকেল পর্যন্ত। শনিবার নাইট শিফটে কাজ করতে হবে, এর বেশি কিন্তু ছুটি দিবে না। সমুদ্র আগ বাড়িয়ে বলে, তাও তো অনেক ছুটি দিছে, আমি তো ইন্টার্ন করার সময় ঈদের দিনেও ছুটি পাইনি। আলিয়া ছোট্ট করে হেসে বাহিরে বের হলো। আয়না সমুদ্র আস্তে আস্তে হাসছে, হালকা কথা হচ্ছে দুজনের মাঝে। রিক্সা নেওয়া যাবে না, তাই সমুদ্র উবার ডেকেছে। গাড়িতে বসে বহু কষ্টে আলিয়া কান্না চেপে রেখেছে। সে শ্রাবণকে সত্যি খুবই ভালোবাসে, কিন্তু এখন শ্রাবণকে ঘৃণাও লাগে। কয়েক বছর আগে খুবই জনপ্রিয় ছিল শ্রাবণ, লেখালেখি করত, সেই সাথে আরজে ছিল। শুক্লা দ্বাদশী নামে শোতে আরজে ছিল সে। আলিয়া প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে রাত 12টা পর্যন্ত শ্রাবণের অনুষ্ঠানে খুবই মনোযোগী শ্রোতা ছিল। শ্রাবণের অনুষ্ঠান সপ্তাহে একদিন হতো, প্রতি বৃহস্পতিবার রাতে। প্রথম প্রথম আলিয়া শ্রাবণের রেডিও অনুষ্ঠান শুনত। অদ্ভুত মনোমুগ্ধকর বয়স শ্রাবণের। মাঝে মাঝে শ্রাবণ বাংলা গানও গাইত। আলিয়ার নেশা ধরে যেত। এরপরে জানতে পারে শ্রাবণ লেখকও। তারপর শ্রাবণের ফেসবুকে অ্যাড হয়, নিয়মিত পাঠিকাও হয়। ওই সময় শ্রাবণ যেহেতু বিখ্যাত ছিল, পরপর 3টা বই বের হয় শ্রাবণের। শ্রাবণের প্রথম প্রকাশিত বইয়ের নাম ছিল সেদিন মুষলধারে বৃষ্টি ছিল। খুবই ফেমাস হয় বইটা। এরপর দ্বিতীয় বইয়ের নাম রেডিও শোয়ের নামে তথা শুক্লা দ্বাদশী, এটা আরও হিট হয়। এই বই পড়ে আলিয়া শ্রাবণের ফ্যান হয়ে যায়। তৃতীয় গল্পের বইয়ের নাম শেহজাদি, এটা আরও বিপুল পরিমাণে হিট হয়। আলিয়ার কাছে 3টা বই আছে। শ্রাবণের লেখার ক্ষমতা এত মারাত্মক রকমের যে মনে হতো বাস্তব কাহিনী চোখের সামনে ভাসছে। শ্রাবণের লেখা পড়ে সে ভাবত, শ্রাবণ বুঝি খুবই উদার মনের, খুবই ভালো, গল্পের নায়কের মতো সুপুরুষ। এই জন্যই তার পোস্টে রেগুলার কমেন্ট করতো সে। একবার মেয়েদেরকে ছোট করে একটা কবিতা লেখে শ্রাবণ, সেখানে আলিয়া শ্রাবণকে ধুয়ে দেয়। সেদিন রাতে শ্রাবণের কাছ থেকে সে মেসেজ রিসিভ করে। মেসেজটা ছিল কিছুটা এমন, পাঠিকা বেগম, এত রাগান্বিত কেন? এ অদম কি কিছু ভুল করে ফেলেছে, যার কি কোনো ক্ষমা নাই? নিশ্চয়ই, তাহলে শাস্তির হুকুম দেন, মাথা পেতে নেব। এভাবে সূচনা হয়। এরপর প্রায় শ্রাবণ মেসেজ করত, নিজ থেকে রিকোয়েস্ট পাঠায় শ্রাবণ। শুধু তাই না, আলিয়া সব পোস্টে লাভ রিয়েক্ট দিত। দেখা গেল আলিয়া লাল শাড়ি পরে ছবি আপলোড দিয়েছে। এর 2-3 ঘন্টা পর শ্রাবণ তাকে নিয়ে আকারে ইঙ্গিতে অনুগল্প বা কবিতা লিখবেই। শ্রাবণের এমন আচরণে আলিয়া দুর্বল হয়ে পড়ে। এই জন্য না যে শ্রাবণ আর্টসে বা লেখক, বরং তাকে নিয়ে শ্রাবণের কেয়ার থেকে আলিয়ার মনেও কিছুটা একটা হয়। শ্রাবণ প্রায় প্রতিদিন তাকে ফোন দিত, দুজনে অনেকক্ষণ ফোনে কথাও বলতো। একবার প্রায় 7 দিন শ্রাবণ তাকে মেসেজ করেনি, তখন আলিয়া বুকের মধ্যে শূন্যতা অনুভব করে। সে বুঝে যায় শ্রাবণ তার জীবনের সঙ্গে মিশে গেছে। এরপর 7 দিয়ে শ্রাবণের মেসেজ আসে, অসুস্থ ছিলাম। হবু ডাক্তার একটাবার খোঁজও নিল না রোগীর, কেমন ডাক্তার নিশে। এভাবেই প্রেমের সূচনা ঘটে তাদের। হুট করে একদিন শ্রাবণ আলিয়ার মেডিকেল কলেজে আসে। সেদিন শ্রাবণের জন্মদিন ছিল। রাতে উইশ করে সকালে মেডিকেলে ক্লাস করতে এসে দুপুরে লাঞ্চ ব্রেকে আলিয়া হতভম্ব হয়ে যায় শ্রাবণকে দেখে। ওই দিন তারা একসাথে অনেকক্ষণ সময় কাটিয়েছে, একসাথে দুপুরে খেয়েছে। বিকেলের দিকে শ্রাবণ তাকে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে প্রপোজ করে ফেলে। আলিয়া আহ্লাদে আটখানা হয়ে রাজি হয়ে যায়। সেদিন দুজনই খুবই খুশি ছিল। আলিয়া তো আর জানতো না শ্রাবণের নিয়ত ভালো না। রঙ্গন অস্থিরভাবে পায়চারি করছে তার কেবিনে। তার বেশ গরম লাগছে। শীত থাকায় ফ্যান অনেক দিন বন্ধ ছিল। আজকে হুট করে গরম পড়ে গেছে, কিন্তু ফ্যান আর ঘুরে না। হঠাৎ ফ্যান নষ্ট হয়ে গেছে। সে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকালো। এখন ইশাক রহমানের সব ডিটেলস আছে।
ওনার এমকে ব্যাংকে অ্যাকাউন্টও আছে, সেখানে টাকাও আছে। রঙ্গন হিসাব করছে ইশরাক রহমান তাকে যৌতুক কত দিবে, যৌতুকের উপর ভিত্তি করে প্রিয়র সঙ্গে কেমন আচরণ করবে সে। রঙ্গন বাঁকা হাসি হেসে ল্যাপটপটা ঘাটাঘাটি করছে। এবারে রোদেলার ইনফরমেশন বের করলো। তার এক ফ্রেন্ড গোয়েন্দা আছে, তার মাধ্যমে এত কিছু বের করতে পেরেছে। রোদেলার ব্যাংক ব্যালেন্স ইশরাক রহমানের তুলনায় অনেক বেশি। রঙ্গন বিড়বিড় করেই বলে, বেশি তো হবেই, উনি কামায় টাকা আর ওই মহিলা কামায় ডলার, 84 টাকা ডিফারেন্স। সে প্রিয়র অ্যাকাউন্টে গিয়ে রিকোয়েস্ট পাঠায় এবং একটা ছোট করে টেক্সট দেয়। টেক্সটটা কিছুটা এমন: আতা গাছের তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সে স্মিত হাসল, তারপর মনে মনে বলে, সুখ ফুরিয়ে গেলে দুঃখ মিলে কপালে, তোমার চোখে আমার অশ্রু নামে অশ্রু ঝরুক। সে প্রিয় সিন করার অপেক্ষায় আছে। সিন করলেই কল দিবে প্রিয়কে সে, ডিরেক্ট। এত গাইগুই করার টাইম নাই, খুব শর্ট টাইম আছে তার কাছে। এরই মধ্যে বিয়ে করে নিতে হবে প্রিয়কে, তা না হলে প্রতিশোধ তো আর পূর্ণ হবে না। কিন্তু যার জন্য পূরণ করবে তাকে তো স্বচোখে দেখাতে হবে, না হলে এত কাঠখড় পোড়ানোর কি দরকার। খালি রোদেলার চোখে ধরা খাইলেই হলো। ধরা খাওয়ার চান্স নেই। তার চেহারা কিছুটা তার নানার মতনই। রোদেলা তার নানাকে চেনে না, কিন্তু তারপরও সাবধানে থাকতে হবে। পটাতে হবে বাড়ির কর্তাকে, তথা ডাক্তার ইশরাককে। ওনাকে যদি রাজি করানো যায় তাহলে পার্মানেন্টলি পিউ তার হয়ে যাবে। পিউ সিন করছে না, এই জন্য সে ফোন রেখে কাজে মনোযোগ দেয়। মেজাজ খিটখিটে রাখা যাবে না একদমই। খুবই নিখুঁতভাবে অভিনয় করতে হবে, এমনভাবে অভিনয় করতে হবে যেন অবিবাদ বচ্ছন্ন সে পেল মেরে যায়। যদিও বা প্রিয়কে তার এক দেখায় বোকা শোকা মনে হয়েছে, তারপরও সত্যটার সামনে আসতে দেওয়া যাবে না। রঙ্গন খুব ভালো করেই জানে, পরবর্তী যেদিন তার সঙ্গে ইশরাক রহমানের দেখা হবে সেই তাকে তার বাবা মা সহ আসতে বলবে। মা তো নেই, এখন নকল বাবা ভাড়া করে নিতে হবে। কোনো আর্টিস্ট হায়ার করবে নাকি পুলিশ কনস্টেবল করিম সাহেবকে এই রোল দিবে। দোটানায় বুকছে রঙ্গন। করিম সাহেবকে বাবার রোল দিলে টাকা কম লাগবে, 1000 টাকা বকশিস আর দুপুরে ভাত খাওয়ালেই হবে। হুট করে মেসেঞ্জারে আওয়াজ আসে। সে ফোন বের করে দেখে পিওর মেসেজ। কে তোর বউ, কুত্তা কোথাকার। রঙ্গন হেসে ফেলে বলে, হাউ কিউট। শ্রাবণ উসকুস করছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। তাকে আয়েশার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আসলে সেকেন্ড টাইম ভার্সিটি থেকে নেওয়ার চেয়ে আয়েশার কাছ থেকে নেওয়াই উত্তম। কেন যে সে রাগের মাথায় ফেলে চলে এসেছিল। শ্রাবণ কোনো মতে রেডি হয়ে বের হলো। ফুফার গুলশানের অফিসে যাবে। বাবার গাড়িতে করে শ্রাবণ বের হয়। অফিসে পৌঁছে দেখে অফিস ফাঁকা হয়ে যাচ্ছে। সে কোনো কিছুরই তোয়াক্কা না করে আয়েশার কেবিনের দিকে গেল। পারমিশন ছাড়াই গেট খুলে ফেলে শ্রাবণ। সঙ্গে সঙ্গে ভিতর থেকে আয়েশা চেঁচিয়ে ওঠে। শ্রাবণ যা বোঝার বুঝে গেল। সে সরি বলে রুমের বাহিরে এসে খট করে গেট লাগিয়ে দেয়। মেয়েটা তো বড় ঝামেলার। অফিসের কেবিনে শাড়ির কুচি ঠিক করার মানেটা কি? আশ্চর্য কারবার। আয়েশার যে স্বভাব, এই সামান্য মিস্টেককেও সে তাল বানাবে, তারপর সে তালকে গুড় দিয়ে পিঠা বানাবে, এই মেয়ে পর শিওর। আয়েশা ভিতর থেকে বলে ওঠে, শ্রাবণ, ইউ ক্যান এন্টার নাও, আই এম ডান। শ্রাবণ ভিতরে ঢুকছে না। সে বিব্রত বোধ করতে লাগলো। মেয়েটার হাবভাব ভালো না এমনিতেই, তবুও সংকোচ নিয়ে ভেতরে ঢোকে শ্রাবণ। আয়েশা টেবিলে ভর দিয়ে ছোট একটা আয়নার সামনে রেখে লিপস্টিক পরছে। শ্রাবণ কিছু বলল না, গেটের সামনে দাঁড়িয়ে থাকলো। কিন্তু গেটটা লেগে যায়। রুমে এসি চলে সব সময়, তাই গেট খুলে রাখার সিস্টেম নেই, অটোমেটিকলি লেগে যায়। শ্রাবণ একবার তার দিকে তাকালো, তারপর দ্রুত চোখ নামিয়ে নেয়। এরপর বলিও সেকেন্ড টাইম আর আয়েশার দিকে তাকায় না। আয়েশা হেঁটে হেঁটে তার কাছে এসে বলে, লেটস গো, আমার পাইল ব্যাক কর, আমি বাসায় যাব। নো, আমাদের একসঙ্গে ডিনার করার কথা, আগে ডিনার তারপর পাইল। বাড়াবাড়ি হচ্ছে না? তুমি আমার কাজিনের জন্য সহ্য করছি, না হলে এমন থাপ্পড় মারতাম বাপের জন্মেও আমায় বলতে না। আয়েশা হেসে উঠে বলে, বাপের জন্মে কেন, সম্রাট আকবরের আমল থেকেও তোমায় বলতে চাই না। শ্রাবণ বহু কষ্টে তার রাগ কন্ট্রোল করে। এই সময় আয়েশার সাথে ঝামেলা করা যাবে না। আয়েশার বাবার সঙ্গে তাদের পার্টনারশিপ হয়েছে, এই জন্য তাদের বিজনেসে প্রফিট ভালোই হয়েছে। এখন আয়েশাকে রাগানো মানে মহাবিপদ। আয়েশা বলল, চলো বের হই। কোথায় যাব? আমারিতে। শ্রাবণ আয়েশাকে রেখে হাঁটা ধরে। আয়েশা তার পিছু পিছু হাসছে। দুজন দুই গাড়িতে করে রেস্টুরেন্টে যায়। আয়েশা পুল সাইডে ক্যান্ডেল লাইট ডিনার বুক করেছে। সে শ্রাবণকে নিয়ে সেখানে বসে। চারদিকে শুনশান নীরবতা, যে যার মতোই খাচ্ছে। অন্ধকার, কেবল মোমবাতির আলো, প্রাকৃতিক বাতাস এবং সফট সং বাজছে। পরিবেশ জুড়ে রোমান্টিকতা শেষ নেই।
আয়শার সিল্কের শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে শ্রাবণের হাতেও মাঝে মাঝে মুখে এসে লাগছে। শ্রাবণ বিরক্তিভাবে এনে বলে, দয়া করে আঁচল সামলাও। আয়শার যেন নেশা ধরা চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, অবাধ্য মন ও অবাধ্য শাড়ির আঁচলকে উঠতে দিতে হয়, বাধা দিতে হয় না। শ্রাবণ চমকে ওঠে, এটা তো তারই লেখা, শেহজাদি গল্পের পেজ নং 122 এর 3 নম্বর প্যারার 5th লাইন। শ্রাবণ ডোক গিলে, কিন্তু বলেও আয়শার দিকে তাকায় না। আয়শা বলল, আমার দিকে তাকাতে বুঝি তোমার ভয় করে? যাক, অবশেষে বুঝলে তুমি কি। আমি কি মানে হলো তুমি পেতনি, এজন্য তাকাতে ভয় পাচ্ছি। আয়শা হু হু করে হেসে ওঠে, কোকের গ্লাসে চুমুক দিয়ে বলে, তুমি তাকাও না কারণ তোমার ভয় হয়। যদি প্রেমে পড়ে যাও আমার। হাসালে, তোমার মতো গেদা বাচ্চার প্রেমে কেন পড়বো? আমি এবার ভার্সিটি ফার্স্ট সেমিস্টারে। শ্রাবণ আর কোনো কথাই বলল না। প্লেট থেকে চিকেনটাকে স্পুন দিয়ে কাটা ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু সে কিছুতেই আর চিকেন কাটতে পারছে না। প্লেটে খটখট শব্দ হচ্ছে, কিন্তু মুরগির মাংস আর কাটা যায় না। আয়শা তা দেখে বলে, আমি খাইয়ে দিব? শ্রাবণ জোরে চেঁচিয়ে ওঠে, জাস্ট শাট আপ। আয়শার ভয়ে কেঁপে ওঠে। চারপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ আয়শাকে চুপ করতে বলে সে থেমে যায়। আয়শা কাঁদো কাঁদো গলায় বলে, এমন কেন করো আমার সাথে? শুধুমাত্র ভালোবাসি তোমাকে, এই জন্যই এমন করো? শ্রাবণ অনেক রেগে যায়। সে ধাম করে উঠে আয়শার হাত ধরে টেনে দাঁড় করিয়ে ঠাস করে 2টা গালে 2টা থাপ্পড় বসায়। তারপর দাঁতে দাঁত চেপে বলে, খবরদার, আবার যদি আমার সামনে আসছিস তুই, জানে মেরে ফেলবো। এতই যখন ভালোবাসার শখ জাগছে মনে, রাস্তার নাম, ভালোবাসার মানুষের অভাব পড়বে না। আয়শা ধারালো কণ্ঠে বলে, মিসবিহেভ করবে না, আমি তোমার বাসার কাজের মেয়ে না, ভদ্রভাবে কথা বলো। শ্রাবণ আয়শাকে শেষ করতে না দিয়ে তার চুলের মুঠি শক্ত করে ধরে বলে, কি করবি? হ্যাঁ, কি করতে পারবি তুই? আমাকে হুমকি দিস? সাহস তো কম না তোর? এমন জায়গায় লাশ পুঁতে রাখবো না, তোর বাপও খুঁজে পাবে না। আয়শা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, বাপিকে নিয়ে বাজে কথা বলবে না শ্রাবণ। শ্রাবণ প্রচণ্ড রেগে আছে। সুযোগ বুঝে আরও একটা স্বর বসায় আয়শার গালে। আজকে যা খুশি সে তাই করতে পারবে, নো এভিডেন্স, পরবর্তীতে স্বীকার করবে না। এ ভেবে 3-4টা ইংলিশে আয়শাকে গালি দিল। আয়শা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণ তাকে গালি দিতে এটা কোনো কালেই সে কল্পনাও করতে পারেনি। চোখ বেয়ে পানি পড়তে লাগে তার। শ্রাবণ তার চুলের মুঠি ছেড়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। ইংলিশে গালি দিয়েছে আয়শাকে কারণ আয়শা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল। আয়ু, তোমার কি খুব ঘুম পাচ্ছে? আয়না হাই তুলে বলে, কিছুটা। ফোন রাখি প্লিজ। সমুদ্র মুখ ভার করে বলে, আজকে সারা রাত অন কলে থাকলে তোমার সমস্যা হবে? সিম কোম্পানি তো বড়লোক হয়ে যাবে। সমুদ্র হেসে বলে, তাহলে আর কি, রেখে দেই ফোন? গুড নাইট, আল্লাহ হাফেজ। সমুদ্র ফোন কেটে দিয়ে রাতে খেতে আসলো। রাতে সে সবার সঙ্গে খায়নি, এখন ক্ষুধায় পেয়েছে। বাসার সবাই যে যার রুমের জন্য সমুদ্র নিজে খাবার গরমে দেয় এবং সালাদ করার জন্য শশা বের করে যেই না কাটতে যাবে, হুট করে তার হাত কেটে যায়। সেও মাগো বলে চেঁচিয়ে ওঠে। কি আজব না, যে মায়ের সঙ্গে সে জীবন পায়নি, সে মাকে ব্যথা পেলে খোঁজে। হায়রে নিয়তি। পেছন থেকে মায়ের আওয়াজ শুনে কেঁপে উঠছে সমুদ্র। রোদেলা ব্যতিব্যস্ত গলায় বলে, কি হয়েছে বাবু? সমুদ্র পিছনে না তাকিয়ে বলে, হাত কেটে গেছে। টিস্যু আনেন একটা। রোদেলা জানে বাসায় টিস্যু শেষ হয়ে গেছে, এখন টিস্যু আনতে গেলে টয়লেট টিস্যুই আনতে হবে। তাই সে এগিয়ে এসে নিজের ওড়না দিয়ে সমুদ্রের হাতের আঙ্গুল পেঁচিয়ে নিল। সমুদ্র বাধা দিল না। সবসময় না বোধক কথা তার ভালো লাগে না। আজকে তার জন্য ইয়েস ডে, যা হবে সব কিছুতেই হ্যাঁ, না এর কোনো জায়গা নেই আজকে। আবার একদিন নো ডে পালন করবে, যেদিন সব কিছুতেই বলবে সে না। আপাতত টুডে ইজ ইয়েস ডে। রোদেলা দেখলো সিংয়ের উপর রক্ত পড়ে আছে। সে আতঙ্কিত হয়ে বলে, তুমি শশা কেন কাটতে গেলে? আমাকে ডাকতে? ডিস্টার্ব করতে চাইনি। আমি খাইয়ে দিব বাবু, আমার খিদা নেই। তারপরও একটু খাইয়ে দেই, খালি পেটে শোয়া ভালো না। সমুদ্র আর না করলো না। রোদেলা প্লেটে খাবার বেড়ে সমুদ্রকে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানোর সময় লোকমা থেকে 2-3টা দানা বাদ সমুদ্রের শার্টে এসে লাগছে। এতে বিরক্ত সমুদ্র, তবুও সে মায়ের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে ভাত খেতে লাগলো। কেমন যেন লাগছে তার। এই অনুভূতির সঙ্গে সে পরিচিত না। আজকে সমুদ্র আর আয়নার গায়ে হলুদ। সকাল থেকেই সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। হলুদের অনুষ্ঠান বাসায় হবে, তাই রান্নাবান্না সব ঘরেই। পরিচিত অফিস কলিগ, ফ্রেন্ড আর ফ্যামিলি নিয়ে টোটাল 2 পরিবারের গেস্ট মিলিয়ে 70 জন গেস্ট। আয়নাদের বাসার ছাদে হবে অনুষ্ঠান। 2 জনকে একসাথেই হলুদ মাখানো হবে। আজকাল ওয়েডিং প্ল্যানিং সেক্টরে খুবই ডেভেলপমেন্ট হয়েছে।
এক যুগে আগেও মানুষ বলতো, বাহিরের লোক আনায় ঘরে কেন সাজাবো, আমরা নিজেরাই সব সাজাবো। কিন্তু এখন কম বেশি সবাই ইভেন্ট ম্যানেজমেন্টকে সাহায্য নেয়। সমুদ্ররাও নিয়েছে তাদের হেল্প। ছাদের স্টেজ করা হবে, চেয়ার টেবিল খাবারের ব্যবস্থা লাইটিং সব করে দিবে। প্রিয় তড়িঘড়ি করে বের হলো রুম থেকে। বাবার সাথে বাহিরে যাবে, সে গাছরা কিনতে হবে। হলুদে সবাই তাজা ফুলের গহনা পরবে। এখন দুপুর। মেয়ের আবদার পূরণ করতে আবেগ মেয়েকে নিয়ে বের হলো। প্রিয় অনেক বেশি এক্সাইটেড, সে তো ঠিক মতো দুপুরে খেতেই পারেনি। আবেগ তাকে নিয়ে ফুল কিনতে গেলেও আরও অনেক কিছু বাজার করলো। দুপুরের কড়া রোদে প্রিয় আর আবেগ অস্থির, দুজনেরই পিপাসা লেগেছে। প্রিয় যেহেতু বাংলাদেশের আবহাওয়ার সাথে অভ্যস্ত না, তাই তার ফর্সা মুখটা রোদে লাল হয়ে যেতে লাগলো। পিছন থেকে কেউ প্রিয়র সামনে এক বোতল পানি এগিয়ে দিয়ে বলে, নাও পানি খাও। আবেগ আর প্রিয় দুজনেই পিছনে ঘুরে দেখে রঙ্গন দাঁড়িয়ে আছে, হাসি হাসি ভাব করে। তার হাতে দুটো বোতল ছিল, সে দুজনকে দুটো বোতল এগিয়ে দিল। প্রিয় কোনো কিছু না ভেবেই বোতলটা ছো মেরে নিয়ে ঢকঢক করে খেতে লাগলো। বড্ড তৃষ্ণা পেয়েছিল তার। বাংলাদেশে এত গরম কেন? কিছুদিন আগেই না শীত শীত ছিল। রঙ্গন আবেগকে খুব বিনীত গলায় বলে, আঙ্কেল পানি খান, অনেক গরম। আবেগও এক প্রকার খুশি হয়ে পানিটা হাতে নিয়ে খেল। রঙ্গন খেয়াল করলো প্রিয়র হাতে কোনো শপিং ব্যাগ নেই, অথচ ইশরাক সাহেবের দু হাতে ব্যাগ দিয়ে ভরে গেছে। সে মনে মনে বলে, বাবারা বুঝি এমনই হয়, কখনোই তার সন্তানদের বিন্দুমাত্র কষ্ট পেতে দেয় না। বাবার সাথে শপিংয়ে আসলে বুঝি সব ব্যাগ বাবাই ক্যারি করে, আর ছেলেমেয়েরা কেনাকাটার আবদার জড়ি দিতে লাগে। কি জানি, সে তো কোনোদিনও বাবার সঙ্গে শপিংয়েও যায়নি, তার জানাও নেই। প্রিয়ের উপর বড্ড হিংসা হতে লাগলো রঙ্গনের। সে আবেগের কাছে গিয়ে বলে, ব্যাগগুলো আমায় দিন। না না বাবা, লাগবে না। আরে বাপ, লাগবে বললেন, আপনার ফর্মালিটিস করছেন কেন? দেন তো ব্যাগগুলো। আবেগ বলে ওঠে, রোদের মধ্যে তোমার কষ্ট হবে না? থাক, লাগবে না। রঙ্গন বলে, কি যে বলেন না, কিসের কষ্ট? এত আরামপ্রিয় হলে পুলিশ হতাম নাকি? বলে জোর করে আবেগের কাছ থেকে ব্যাগ নিয়ে এক প্রকার টেনে নিল। প্রিয় মুখ বাঁকালো, তা দেখে সে আবার বাঁকা হাসে। তখনই আবেগের ফোনে কল আসলো। সে রিসিভ করে দেখলো একটা জরুরি কাজে তাকে অফিসে ডাকা হচ্ছে। কোথায় যেন সিগনেচার লাগবে। রঙ্গন সব কিছু শুনে বলে, আঙ্কেল আপনি যান, আমি প্রিয়কে রেখে আসবো। আবেগ বলল, আরে না, আমি প্রিয়কে নিয়ে যাব আমার সঙ্গে। প্রিয় কিছু বলবে তার আগে সে বলে ওঠে, আঙ্কেল আপনি কি আমাকে অবিশ্বাস করছেন? আগে আবেগ স্মিত হেসে বলে, না না, তা কেন করব? তাহলে আপনি যান তো, আমি ওকে নিয়ে যাব। আবেগ ভেবে দেখলো এটাই মন্দ হয় না, ছেলেটাকে তার বেশ ভালোই লেগেছে। তে বলে ওঠে, আজকে আমার ছেলের হলুদ, তোমাকে ইনভিটেশন দিলাম, আসবে কিন্তু। আচ্ছা। আবেগ এক প্রকার বাধ্য হয়ে অফিসে যাচ্ছে। প্রিয়র কাছ থেকে একটু দূরে এসে সে পিছনে তাকালো। রঙ্গন আর প্রিয়কে একসাথে কথা বলতে দেখে তার ভালোই লাগে। আজকালের ছেলেরা এই ছেলেটার মতো না, কত ভদ্র একটা ছেলে। প্রিয় চলো, তোমাকে নিয়ে রিক্সা ভ্রমণ করাই। প্রিয় আগ্রহ নিয়ে বলে, ও যে 3 চাকার গাড়িগুলোকে রিক্সা বলে না, ওগুলোতে উঠবে? রঙ্গন হেসে ফেলে তারপর বলে, হ্যাঁ চলো। তার আগে বলো, আইসক্রিম খাবে? হুম। আরে কেন না, আমার কাছে তো টাকা নেই। রঙ্গন বিড়বিড়িয়ে বলে, স্বামী থাকলে বউয়ের টাকা লাগে না। তারপর বললে, আর সমস্যা নাই, আজকে আমি খাওয়াই, অন্য আরেকদিন তুমি খাওয়াবা আমাকে। চলো চকবার আইসক্রিম খাই। দুজনে 2টা চকবার আইসক্রিম কিনে রিকশায় ওঠে। পিওর উঠতে একটু অসুবিধা হয়, তবুও তার রিকশায় উঠতে পেরে বেশ ভালো লাগছে। শ্রাবণ ভাইয়া বলেছিল সে রিকশায় উঠতে চায়, কিন্তু ভাইয়া তাকে গাড়ি ছাড়া কোথাও নিয়ে যেতে চায় না। বেশিরভাগ টাইমে তারা উবার ইউজ করে। ফার্স্ট টাইম রিকশায় উঠে তার ভয়ও লাগছে যদি পড়ে যায়। হুট করে রঙ্গন তার কোমর ধরে বসে। পিউ চেঁচিয়ে বলে, কি? রঙ্গন বলল, সেফটি ফার্স্ট। এক কাজ করো, তোমার পা রিকশার মাঝখানে সেই রড দেওয়া, সেখানে রেখে চেপে রাখো। আর আইসক্রিম খাওয়া শেষ হলে বাম হাত দিয়ে রিকশার হুড ধরবে। ততক্ষণ তোমাকে ধরে রাখা আমার দায়িত্ব। রঙ্গনের স্পর্শে মন্দ কিছু অনুভব করছে না পিউ, তাই সে আর কিছু বলে না। আসলে তার ভয় করছিল। রঙ্গন তাকে ধরে রাখায় আর ভয় করছে না। সে আইসক্রিম খাওয়ায় মনোযোগ দিল। আজকে আইসক্রিম খেতেও তার মজা লাগছে। সে বেশ সাবলীলভাবেই খাচ্ছে, কোনো জড়তা নেই তার মধ্যে। রঙ্গন গাড় বাঁকিয়ে প্রিয়কে দেখেই যাচ্ছে। রিকশা আপন গতিতে যাচ্ছে। ঢাকার ধুলোমাখা বাতাস বইছে। সব কিছুতেই আজ যেন প্রশান্তি খুঁজে পাচ্ছে রঙ্গন। বাস গাড়ির হর্নের শব্দেও বিরক্ত লাগছে না। কেন কেন এমন লাগছে? প্রিয় পাশে বসে আইসক্রিম খাচ্ছে সেই জন্য? সে আনমনে হেসে পেলে তারপর প্রিয়কে উদ্দেশ্য করেই বলে, আজকে কি আমি তোমার ভাইয়ের হলুদে আসবো? প্রিয় খেতে খেতে জবাবে বলে, তোমার ইচ্ছা, আব্বু তো ইনভাইটেশন দিয়েই দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি আসতে বরং বারণ করবে।
প্রিয় এবার রঙ্গনের দিকে আশ্চর্য ভরা চোখে তাকিয়ে বলে, কেন মানা করব? আমি না গেলে 1 পিস রোস্ট, 3 টুকরো গরুর মাংস আর 1 প্লেট পোলাও বেঁচে যাবে যে। তোমারই তো লাভ, সেগুলো বাঁচলে পরদিন গরম করে খেতে পারবে। প্রিয় চোখ ছোট ছোট করে বলে, বাসায় সব বেশি বেশি করেই আয়োজন করা হচ্ছে, এমনিতেই খাবার বাঁচবে। প্রিয়, তোমরা অনেক বড় লোক তাই না? আমরা বড় লোক না, আমাদের মন বড়, তাই আমাদেরকে ধনী মনে হয় তোমার। আসলে যাদের মন বড় তারাই প্রকৃত বড় লোক। খুবই সুন্দর বলেছে তো। আর আইসক্রিম খাওয়া হয়ে গেলে এজন্য সে প্যাকেটটা রাস্তায় ফেলতে প্রিয় চিৎকার করে বলে, আল্লাহ, কি করলে এটা? এভাবে রাস্তায় কেউ প্যাকেট ফেলে? সে মুচকি হেসে জবাবে বলে, বাংলাদেশে সবাই রাস্তায় প্যাকেট ফেলে দেয়। প্রিয় বলে, ডাস্টবিন নেই? আছে, কিন্তু কেউ ইউজ করে না। রিক্সার গতি বেড়ে যায়, হুট করে বাতাস বইতে লাগে। প্রিয়রও খাওয়া শেষ হয়ে যায়, সে চুপচাপ বসে আছে। সে মজার ছলে বলে, তোমাকে ফেলে দেই? তারপর প্রিয়কে ঝাড়ি মেরে আস্তে করে। প্রিয় ঘাবড়ে গিয়ে রঙ্গনকে আঁকড়ে ধরে বলে, না না, একদমই না, কেন ফেলে দিবে আমাকে? সে হু হু করে হেসে বলে, তোমাকে কি কোনোদিনও ফেলে দিতে পারবো নাকি? তুমি তো এমন কেউ যাকে আজীবন সযত্নে সংরক্ষণ করে রাখবো শ্রেয়সী। প্রিয় খানিকটা কাছে চলে এসেছিল রঙ্গনের। তার 2টা বাহু এত চেপে ধরে আসছে যে প্রিয়র মুখে বয়ের ছাপ। রঙ্গন হুট উঠিয়ে দেয়। মুহূর্তের মধ্যে নিজেকে সম্পূর্ণ জাগ্রত থেকে বিচ্ছিন্ন মনে হতে লাগে প্রিয়র। রঙ্গন আলতো করে প্রিয়কে জড়িয়ে রাখে এবং তার মুখের কাছে মুখ আনে। প্রিয় আঁতকে উঠে বলে, তুমি আমার সাথে খারাপ কিছু করবে তাই না? না, একদমই না। তোমার ক্ষতি করার স্পর্ধা আমার নেই। প্রিয় বিস্ময়কর চোখে রঙ্গনের দিকে তাকিয়ে বলে, কিন্তু সুযোগ তো আছে। আমি সুযোগ সন্তানই না গো, তোমার সাথে খারাপ কিছু করতে পারবো না। কেন জানো? কারণ তুমি আমার মায়ের জাত। নারীর অমঙ্গল করার শক্তি পুরুষের নেই। এখন প্রশ্ন করতে পারো, নারীর ক্ষতি তো পুরুষরাই করে। তাহলে উত্তর হলো, তারা পুরুষ না। সত্যিকারের পুরুষ আর পুলিশ নারীদের সব অমঙ্গল থেকে রক্ষা করে। তারা রক্ষা কবচ। প্রিয় মুগ্ধতা নিয়ে রঙ্গনের কথাগুলো শুনছে। রঙ্গন বলে ওঠে, প্রিয়মণি। রঙ্গনের মুখে এমন আদুরে আওয়াজে প্রিয়মণি ডাক শুনে প্রিয়র মনে কী সব যেন হতে লাগলো। পেটের মধ্যে সুরসুরি হতে লাগে। সে ঠোঁট কামড়ে অবাক চোখে তাকিয়ে থাকে তার দিকে। সে হাসলো। কি মারাত্মক আর ধারালো সেই হাসি! উফ, সোজা প্রিয়র বুকে গিয়ে বিঁধল। সে বলতে লাগলো, ইউর ফার্স্ট জার্নি বাই রিক্সা অ্যান্ড আই ওয়াজ দেয়ার উইথ ইউ। প্রথম অনুভূতি সবসময় পহেলেই থাকে। এরপরে আরও 100 বার রিক্সায় উঠো, এই অনুভূতি কিন্তু আসবে না তোমার। আমি তোমার মনে জায়গা পাচ্ছি না, কিন্তু খুব সূক্ষ্মভাবে তোমার মস্তিষ্কে ঢুকে গেছি। এখন থেকে যতবারই রিক্সা দেখবে এই পুলিশের কথা তোমার মনে পড়বে। প্রিয় চেয়ে আছে তার দিকে, মুখে তার কোনো কথা নেই। রঙ্গন পকেট থেকে গোলাপ বের করে প্রিয় চুলে পরিয়ে দিল। সে চুলের ক্লিপও সঙ্গে এনেছিল, সেই ক্লিপ দিয়ে গোলাপটাকে আটকে দেয়। প্রিয় আর কিছুই বলল না। এ রোজ পরিও। তারপর বলল, আমি তোমার জীবনে গোলাপের কাঁটা হতে চাই। কি ভাবছো, তোমার প্রেমিক পাগল হয়ে গেছে? প্রিয়তমা, আমি একদমই ঠিক আছি। আমার কাছে মনে হয় গোলাপ গাছে কাঁটা থাকে না, বরং কাঁটাযুক্ত গাছে গোলাপ ফোটে। গোলাপ গাছের কাঁটা আর সদ্য ফোটা গোলাপকে অনিষ্ট হতে সাহায্য করে। আমি তোমার সকল অমঙ্গল অনিষ্ট হতে রক্ষা করব, তোমার জীবনের গোলাপের কাঁটা হতে চাই। প্রিয় তবদা খেয়ে যায়। সে রঙ্গনের প্রিয়তমা কবে থেকে হলো? প্রিয় কিছু না বলে রিক্সার হুড খুলে দেয়। বাতাস বইছে। সে হুট করে নিজের হাতের বাঁধন ছেড়ে দেয়। তারপর চোখ বন্ধ করে ফেলে। নিজেকে মুক্ত লাগছে। তাকে রক্ষা করার জন্য রক্ষা কবচ সাহেব তো বসেই আছেন। তাহলে আবার তাকে কেন রিক্সা ধরতে হবে? ও তো আছেই। রঙ্গন প্রিয়র এমন কাণ্ড দেখে প্রিয়কে আরও শক্ত করে ধরে রাখে যেন সে পড়ে না যায়। তারপর বলতে লাগলো, আমি হাত দিয়ে চা ছুঁই, তাই দুঃখ হয়ে যায়। প্রিয় তার প্রতি এতটাই মুগ্ধ যে এটা বুঝতে সক্ষম হলো যে ভবিষ্যতে তার জন্য দুঃখ অপেক্ষা করছে। আয়না কাঁচা হলুদ রঙের একটা শাড়ি পরেছে। সুন্দর করে মেকআপ করে দেওয়া হয়েছে তাকে। শাড়িটাও খুব সুন্দর করে পরিয়ে দিয়েছে। চোখে নিজে নিজেই কাজল দিল সে। তারপর আয়নায় নিজেকে দেখে নিল। সত্যি কাঁচা হলুদ রঙটা তার গায়ে ফুটে উঠেছে খুব দুর্দান্তভাবে। পরনের গহনা সব আসল ফুলের। এজন্য আয়নার গা থেকে ফুলের গন্ধ বের হচ্ছে। নিজেকে ফুলবতী লাগছে তার কাছে। সে মনের স্বাদ মিটিয়ে হাতে 1 ডজন লাল চুড়ি পরেছে, রেশমি চুড়ি। হাতে আলতাও পরেছে সে। সে উঠে দাঁড়ালো। তখনই সমুদ্রের ফোন আসে। সে রিসিভ করতে সমুদ্র প্রশ্ন করলো, সাজগোজ হলো? আয়না বলল, হ্যাঁ। একটা ছবি পাঠাও, দেখতে মন চাচ্ছে তোমাকে। কোথায়? মেসেঞ্জারে। আমার তো মেসেঞ্জার নেই। হোয়াটসঅ্যাপ? নেই। তাহলে আর কি করার, এক কাজ করো, দ্রুত বারান্দায় আসো।
আয়না তবদা খেয়ে গেল। সে এক প্রকার ছুট লাগিয়ে বারান্দায় গিয়ে দেখে সমুদ্র কানে ফোন লাগিয়ে তার দিকে সে মিটমিট করেই হাসছে। আয়না তো খুশিতে কেঁদেই দিল। ছাদে আসো, তোমার চেহারা প্রদর্শন করি। না না, এখন ছাদে যাওয়া যাবে না। কথাগুলো আয়না প্রায় ফিসফিস আওয়াজেই বলল, যেন কালে ভাদ্রেও কেউ তার কথা শুনতে না পায়। তাকে ব্যঙ্গ করে সমুদ্র আস্তে করে বলে দেয়, কেন যাওয়া যাবে না? মামি বকা দিবে? সমুদ্রের রসিকতা করাটা বুঝে ফেলে আয়না। সে মিনমিন করে বলে, এই জন্য না। আহ আয়ু, আসো তো, তোমার চোখ জোড়া তোমায় দেখার দেখার করে তৃষ্ণার্ত। 5 মিনিটের মধ্যে চাঁদে আসবে বলে সমুদ্র বাসার ভিতরে ঢুকে। আয়নার ভয়ে হাত পা কাঁপছে। তার লজ্জাও লাগছে। ধরা খেলে সবাই হাসবে। সমুদ্র কি জানে না সে এতটাও সাহসী না তার মতো? আয়না তো ভীতু, তার ভয় হয়। সে একদিনে বারান্দায় দাঁড়িয়ে রইল। 5 মিনিট পর আবার সমুদ্রের কল আসে। সে রিসিভ করতে সমুদ্র ঝাড়ি মেরে বলে ওঠে, আয়ু, আমি 15 মিনিটস ধরে তোমার অপেক্ষায় রোদের উত্তাপে পড়ছি, আর তুমি লাপাত্তা। হোয়ার আর ইউ? আসো। বললাম তো সম্ভব না। সমুদ্র আয়ুর কণ্ঠে স্বরের আকুলতা শুনে হেসে দিল এবং বলল, আয়ু, তুমি তো দেখি একটা বিদ্যুৎ ডিম। এত এত ভয় নিয়ে রাত্রি যাপন করো কেমনে? ভয়ের যদি প্লেটের মধ্যে ব্লাস্ট হয় কিছুটা গ্যাস্ট্রিকের মতো, তাহলে কি হবে তখন? জলদি আসো, না হলে আমি কেলেঙ্কারি বাঁধাবো। আয়না এবারও ভয়ে রাজি হয়ে যায়। সমুদ্রের ভরসা নেই, দেখা গেল বাসায় এসে পড়েছে। সে অনকলে থেকে সিঁড়ি বেয়ে 6 তলায় উঠল। ছাদে উঠতে কেউ তাকে হ্যাঁচকা টান মারল। আয়না জানে এটা সমুদ্র, তবুও সে ভয়ে চোখ বুজে ফেলে। সমুদ্র তাকে নিচের দিকে ঘুরিয়ে এনে বলে, চোখ বন্ধই রাখো, খুলবে না প্লিজ। আয়না প্রায় ফিসফিস গলায় বলে, কেন খুলবো না? কারণটা বলা যাবে না বলে সমুদ্র নিজ দায়িত্বে তার চোখে নিজের হাত দিয়ে চোখ ডেকে দিল। আয়না পিটপিট করে চোখ খুলে রেখেছিল এতক্ষণ। সে অল্পক্ষণ অল্প স্বল্প করে সবই দেখছিল। এতক্ষণ সে সমুদ্রের সাপদাড়িগুলোই দেখছিল। তবে সমুদ্রের চোখে চোখ রাখার সাহস হচ্ছিল না আয়নার। আমাদের জীবনে কিছু কিছু মানুষের আগমন ঘটে যাদের চোখে চোখ রাখবার সাহস আমাদের নেই। আয়নার জীবনের সমুদ্র এমনই একজন, যার চোখে চোখ রাখলে অজস্র আবেগ, অনুভূতি, আকুলতা, স্বপ্ন, অনুপ্রেরণা, প্রেম, সুখ দেখতে পায় আয়ু। তার এই সময় খুবও কান্নাও পায়। আয়নার মনে হয় সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে এক সমুদ্র পরিমাণ চোখের অশ্রু জড়ালেও সমুদ্রের ঋণ শোধ হবে না। সমুদ্র হুট করে আয়নাকে পাসকল করে তুলে নিল। আয়না ভয়ে কেঁপে উঠে চিৎকার করে বলে, এই এই কি করছো তুমি? কেউ দেখে ফেলবে তো। দেখুক, হু কেয়ার্স, প্লিজ নামাও। সমুদ্র আয়ুর কথার পিঠে কিছুই বলল না। সে তাকে 5 গোল করে তুলে নিয়ে হাঁটতে লাগলো। ছাদের মাঝ বরাবর এসে আয়নাকে নামিয়ে দিয়ে তার চোখ থেকে হাত সরালো। আয়না দ্রুত চোখ খুলে ফেলে। তারা দোলনার সামনে দাঁড়িয়ে আছে। দোলনাটা খুব সুন্দর করে সাজানো, গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আয়না মুগ্ধ দৃষ্টিতে সেই দোলনার দিকে তাকিয়ে রইল। আচমকাই সমুদ্র তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলে, এইসব ডেকোরেশন আমি নিজ হাতে করিনি। তোমার জামাই এতটাও কাজের না, ডেকোরেশনের লোক করে দিয়েছে। আয়না হেসে দিল। দোলনায় অনেক কিছুই রাখা আছে, 4-5 সেট কাঁচের ছড়ি আর বিশাল মোটা আকারের একটা বই, যেখানে চকচকে অক্ষরে লেখা ফেলুদা সমগ্র। আয়না মুগ্ধ আশ্চর্য বোধ হয়ে যায়। সমুদ্র কিভাবে জানলো তার সবচাইতে প্রিয় চরিত্র ফেলুদা? ফেলুদা সিরিজের সব বই তার প্রিয়, প্রিয় এবং অধিকতর প্রিয়। এটা তো সমুদ্রে জানার কথা না। কিভাবে জানলো সে? আয়নার এখনই বইটা উল্টে পাল্টে দেখতে মন চাচ্ছে। সে বলে ওঠে, আমার প্রিয় বই ফেলুদা সমগ্র। এটা তুমি কিভাবে জানলে? সমুদ্র আয়নাতে বোধ হয়ে উত্তর দিল, আপনজনের প্রিয় অপ্রিয়তার খবরাখবর রাখতে হবে, না হলে তো আপনতায় টান লাগে না। আয়না মুচকি হাসল। সমুদ্র আয়নার কাঁধে মুখ রেখে বলে ওঠে, তোমার বাম হাতটা দাও তো দেখি। আয়না তার বাম হাত বাড়ালো। সমুদ্র টুপ করে বাম হাতের অনামিকা আঙ্গুলে সোনার আংটি পরিয়ে দিল। এরপর বলল, এবারে ডান হাত দাও তো দেখি। আয়না ডান হাত এগিয়ে দিল। সমুদ্র ডান হাতের আঙ্গুলে একটা রূপার আংটি পরিয়ে দিয়ে আয়নাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আয়নার চোখে মুখে অজানা খুশি, আনন্দ বিরাজ করছে। সমুদ্র টুপ করে আয়নার ডান হাতে চুমু খেল। আয়না চোখ বড় করে তার দিকে তাকায়। সমুদ্র লাজুক হাসল। এরপর আয়নার ডান হাত নিজের নাকের কাছে ধরে হাতের গন্ধ শুকে বলে, এই, তোমরা আজকে কি খেয়েছ? পোলাও নাকি বিরিয়ানি? আয়না হেসে জবাব দিল, মোলক পোলাও। সমুদ্র বলল, আয়ু, তুমি কি বাচ্চা? এখনও ঠিকমতো হাত ধোয়া শিখলে না? খাওয়ার পরও হাত দিয়ে গন্ধ বের হয়। আয়না গোল গোল চোখে সমুদ্রের দিকে তাকালো, কিন্তু মুখে কিছুই বলল না। সমুদ্র এবার 2 হাতে তার হাতের বাজে আঁকড়ে ধরে বলে, আজকে এই মুহূর্তে থেকে তোমাকে নিজের করে নিলাম।
তোমার প্রতি আর কারো অধিকার রইবে না। এখানে অন্য কারো বলতে তৃতীয় পক্ষ বুঝিয়েছি। অবশ্যই বিয়ের পরও তোমার প্রতি তোমার বাবা মা, বোন, নানা নানি এবং ফ্রেন্ডের অধিকার থাকবে এবং তোমারও তাদের প্রতি সেসব দায়িত্ব আছে, আশা রাখছি তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। আজকে থেকে তোমার ভালো মন্দর দিকে নজর রাখার দায়িত্বও আমার। আয়না সমুদ্রের দিকে তাকিয়ে আছে। সমুদ্র মিটপিট করে হেসে বলে, শেষ সমাচার এই যে আমি তোমাকে ভালোবাসি। এটা চিরন্তন সত্য। আমি আমার মৃত্যুর আগ অবধি তোমাকে ভালোবেসেই যাব। ওয়াদা করলাম। আমার সামনে আর কখনোই মরণের কথা চলবে না প্লিজ। মৃত্যুকে আমি খুবই ভয় পাই। আমি বাঁচতে চাই। আচ্ছা বলবো না। তোমার এই ঋণ কি কোনোদিনও শোধ করতে পারবো সমুদ্র? অবশ্যই পারবে, বরং খুব ইজিলিই পারবে। আয়না কৌতূহলীবশত বলল, কিভাবে পারবো? সমুদ্র তাকে আবারও নিজের কাছাকাছি টেনে এনে বলে, দ্রুত, শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য 2 চোখ থেকে 2 ফোঁটা অশ্রু বিসর্জন দাও। আয়না অদ্ভুত নয়নে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র আয়ুর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, জগতের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি জানো? আয়না মাথা জাগালো, যার মানে সে জানে। সমুদ্র হেসে বলে, কি? প্লাটিনাম। পর্যায় সারণীর 78 নাম্বার মৌল, পর্যায় 6 এবং গ্রুপ 10, এর সংকেত ফিটি। সমুদ্র হাসি মুখে বলে, ভুল। জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে অশ্রুমালা। আমরা অনেকের কারণেই হাসি, কিন্তু কাঁদি খুব কম সংখ্যক মানুষের জন্য। সেই খুব কম সংখ্যক মানুষ জগতের সবচেয়ে মূল্যবান সম্পদ পেয়ে যায়। কিন্তু ওই যে সবাই বলে প্লাটিনাম সবচেয়ে দামি, তাই অশ্রুর মূল্য না দিয়ে তোমার বাসায় পিটিএর পিছনে দৌড়িয়ে আসল মানিক হারিয়ে ফেলে অনেকেই। কিন্তু আমি এমন নই। আমার সোনা দানা চাই না। দিন শেষে চাই কেউ একজন আমার জন্য কাঁদুক, আমার জন্য বেলা পুরাবার আগে ব্যাকুল হোক সে। এই যে এর জায়গায় তোমাকে বসাতে চাই। আমি তোমার কাছে বেশি কিছু চাই না, শুধু 2 ফোঁটা অশ্রু চাই। আয়ু, তুমি কি আমার জন্য কাঁদতে পারবে? আয়নাও সমুদ্রের দিকে ঝুঁকে এসে তাকে চাপড়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। সমুদ্র টিটকিরি মিরিয়ে বলে, তোমার চোখের ডগায় কি চোখের পানির পাইপ লাগানো থাকে? কওয়া শেষ নেই, পাইপের সুইচ অন করাও শেষ। আয়না কাঁদতে কাঁদতেই হেসে দেয়। সমুদ্র তাকে জড়িয়ে রেখে বলে, ঋণ তো একেবারে শোধ করে দিলে আয়ু। অশ্রু যে ধারা বইছে তোমার চোখে, এরপর কোনো ঋণের দায় রাখা না যায়জ। সমুদ্র কিছুক্ষণ পরেই চলে যায়। প্রিয় হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছে। এক কালারের কামিজ, হাতে কুচি দেওয়ার সঙ্গে মোটা লেস করা, গলার কাছেও কুচি দেওয়া এবং লেস লাগানো, আর কোনো কাজ নেই। কিন্তু ওড়নাটা লাল সুন্ডির কাপড়ের। ফুলের গহনা পরায় তাকে অনেক বেশি সুন্দর লাগছে। সে চুল ছেড়ে দিয়েছে, চুলে মাঝ বরাবর সিঁথে করে টিকলি পড়েছে, গলায় কাঁচা গাঁদা ফুলের মালা। এমনি প্রিয় দেখতে অনেক সুন্দর, আজকে আরও বেশি সুন্দর লাগছে। যারা যারা ডান্স করবে তাদের সবারই সেম ড্রেস কোড। শ্রাবণা, সমুদ্র সহ সব ছেলেরা ওসেন ব্লু রঙের পাঞ্জাবি পরেছে। বাসা সবাই রেডি। মা সহ বাড়ির অন্য সদস্যরা হলুদ রঙের শাড়ি পরেছে। রোদেলা কানে দুল পড়তে পড়তে রুম ছেড়ে বের হলো। তাকে দেখেই সমুদ্র বলে ওঠে, ওই যে আসছে, চল বের হই। আবেগ আর সমুদ্র একসাথে দাঁড়িয়েছিল। রোদেলা তাদের দুজনকে দেখে থমকে যায়। আজ অবধি একবারও সমুদ্রের চেহারার সঙ্গে আবেগের চেহারার বিন্দুমাত্র মিল পায়নি সে। অথচ আজ এই শুভ দিনে ছেলের গায়ে হলুদের দিনে ছেলের চেহারার সঙ্গে ছেলের আব্বুর চেহারায় অদ্ভুত মিল পাচ্ছে রোদেলা। এটা কি তার চোখের ভুল? সে অবাক নয়নে চেয়ে আছে সমুদ্রের দিকে। রোদেলা অনেক আগ থেকে ভেবে রেখেছিল সমুদ্রের হলুদের দিন সমুদ্রকে ওশেন ব্লু রঙের পাঞ্জাবি পরাবে। আজকে তার স্বাদ পূর্ণ হলো। স্বাদ আহ্লাদ পূরণের মধ্যে এক অন্য মাত্রার আনন্দ হয়। এই সুপ্ত আনন্দটা কেবলমাত্র কোনো স্বাদ আহ্লাদ পূরণ হলে অনুভব করা যায়। সমুদ্র মুখ ফুটে বলে ওঠে, বাবা ভাবি শেষ হলে চলেন বের হই। শ্রাবণ পাঞ্জাবির হাতা গুটাতে গুটাতে বলে, কেন ভাই, আর বুঝি সহ্য হচ্ছে না? শ্রাবণ কথাগুলো সবার সামনে বলছে, এজন্যই সমুদ্র তার দিকে কড়া চোখে তাকালো। শ্রাবণ দমে যায়, সে আর কথা বাড়ালো না। রোদেলা আবেগের পাশে গিয়ে বলে, এই ব্যাগে তোমার ওষুধ আছে, রাতের খাবারের পর নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, চলো তো বের হই। আবেগ তাড়া দেওয়ায় সবাই বের হলো। গাড়ি শ্রাবণের বাবা শৌখিন শিকদারের অফিস থেকে আনা হয়েছে। সবাই মিলে একসাথে যাবে, এই জন্য এই ব্যবস্থা। ইভানার স্বামী আজকে ডিরেক্ট চট্টগ্রাম থেকে সমুদ্রের হলুদে আসবেন। ফ্লাইট পাচ্ছিলেন না, আর গাড়ি করে আসলে ক্লান্ত হয়ে যাবে, এই জন্যই ফ্লাইটের অপেক্ষায় তার সামান্য দেরি হবে আসতে। ছাদে অনুষ্ঠানের আয়োজন, তাই সবাই একেবারে ছাদেই উঠে পড়ে। বেশ সুন্দর করে ছাদ সাজানো হয়েছে। শ্রাবণ ছাদে উঠতে দেখলো আলিয়া সাজগোজ করে কার সাথে যেন বেশ বিচলিত হয়ে কথা বলছে। সম্ভবত অপর পাশের ব্যক্তির কথা বুঝতে পারছে না সে, এজন্যই বিচলিত। শ্রাবণ ডোক গেল। আলিয়াকে দেখে সে টাসকি খেয়ে যায়।
পিওর মতোই জামা পরেছে, কিন্তু চুলে বেনি করা, লাবণীর প্রতি ভাজে ভাজে ফুল দেওয়া। শ্রাবণের পক্ষে আলিয়ার দিক থেকে চোখ সরানোই দেয়। সে নীরব দর্শক হয়ে আলিয়ার কর্মকাণ্ড দেখে যাচ্ছে বেহায়ার মতো। আলিয়ার সঙ্গে ইতিমধ্যে ৩-৪ বার চোখাচোখি হয়ে গেছে। ৩ বারে শ্রাবণ ২৪টা দাঁত ভেদ করেই হেসেছে। শেষের বার সে আলিয়াকে ফ্লাইং কিসও দিয়েছে। আলিয়া অবশ্যই নাগিনীর মতোই ফুটছিল। প্রেমের সূচনা থেকে শ্রাবণ আলিয়াকে নাগিনী ডাকে। শ্রাবণের বাসায় এক পিচ্ছি ঘুরতে এসেছিল এবং সে টিভিতে নাগিন দেখছিল। শ্রাবণ ও সেই পিচ্ছির সঙ্গে নাগিন দেখছিল। তখনই সে নাগিন সিরিয়ালের নাগিনীর চেহারার সঙ্গে সে তার আলিয়ার বেশ মিল পায়। এজন্যই আলিয়াকে সে নাগিনী বলেই ডাকত। ব্রেকআপের পর নাগিনীর আগে একটা কাল লাগিয়ে দিয়েছে সে। অনুষ্ঠান জমজমাটভাবে জমতে লাগে। পিউ বারবার গেটের দিকে তাকাচ্ছে। রঙ্গন বলেছিল আসবে, কিন্তু সে এলো না কেন? নাকি রওনা দিয়েছে? বাংলাদেশে অনেক জ্যাম হয়, এই জ্যামে আটকা যায়নি তো? পিউ উদাস হচ্ছে। উদাস মনে শ্রাবণের কাছে গেল। শ্রাবণ বেশ আয়েশ করে ফুচকা, চটপটি, নকশি পিঠা খাচ্ছে। পিউ বলে ওঠে, নাচানাচির পর খাও। আরে ততক্ষণে এসব বাঁচবে না, তুইও খা পিউ। দিব 1 প্লেট ফুচকা? না না, আমার এখন গলা দিয়ে খাবার নামবে না। শ্রাবণ আরেকটা প্লেট ফুচকা নিয়ে খেতে খেতে বলে, দেখ দেখ ভাইয়া কেমনে ভাবির দিকে তাকাই আছে। ভাই তো পুরাই দেখি ভাবির আসলের মায়ায় আটকে পড়েছে। পড়লে পড়বে, সমস্যা কোথায়? শ্রাবণ হালকা হেসে বলে, মায়া বড় কঠিন জিনিস রে পিউমণি। একবার কারো মায়ায় আটকা পড়া মানে চোরাবালিতে আটকে যাওয়ার মতো। যতই বের হয়ে আসার চেষ্টা করবি, ততই গভীরে টানতে থাকবে। তখনই আলিয়ার মুখ দর্শন হয়ে যায় তার। সে মসমস করে ফুচকা চাবাতে লাগে। সমুদ্র আসলেই আয়নার দিকে তাকিয়ে আছে। না তাকিয়েও উপায় নেই। এত রূপবতী লাগছে মেয়েটাকে যে সমুদ্র মুগ্ধ। মুগ্ধ তার সয়েজের প্রতি। সবার আগে নানা নানি হলুদ লাগালো। নানা দুজনকে 1000 টাকা করে দিল। সমুদ্রে নিতে চাচ্ছিল না, কিন্তু পরে আর মানা করেনি। আপনজন ভালোবেসে কিছু দিলে সেটা মানা করা উচিত না। নানা ভাই আগেও তাকে আর আয়নাকে ঈদে সালামি দিত, কিন্তু তখন মাত্র 50 টাকা দিত। সে 50 টাকা পেয়ে তারা কত খুশি হতো তখন। খুশিতে লাফাতো আয়ু। বহু আগের কথা। সুখে থাকলে কি সুখময় স্মৃতি মনে পড়ে? কি জানি। আবেগ রোদেলা চেয়ারে বসে আছে। দুজনই স্টেজের দিকে তাকিয়ে আছে। চোখ জড়িয়ে ছেলের হাসি মাখা মুখখানা দেখছে। দুজনকে খুবই হাসি হাসি লাগছে। চেহারায় আনন্দ ভাব ফুটে উঠেছে তাদের। রোদেলার চোখে পানি চিকচিক করছে। আবেগ তা দেখে ভারী অবাক হয়ে গেল এবং বলল, এতদিন জানতাম বিয়েতে মেয়ের মা কাঁদে, তুমি তো ছেলের মা, তাহলে তুমি কেন কাঁদছ? রোদেলা আবেগের হাতে হাত রেখেই বলে, জানি না সমুদ্রের আব্বু, আমার আজকে কাঁদতেও খুব ভালো লাগছে। আবেগ অবাক হয়ে যায় এবং বলল, কাঁদতেও ভালো লাগে? হ্যাঁ। না না, ভালো লাগলেও কান্না করা কিন্তু যাবে না। রোদেলা আবেগের দিকে তাকিয়ে বলে, কেন? আবেগ কিছুটা অবাক হলো। আজকে রোদেলাকে ঠিক আগের দিনের তরুণী বয়সী রোদেলা লাগছে। সে আস্তে আস্তে করে বলে, তুমি কাঁদলে আমার ভালো লাগে না। রোদেলা বলল, আমি তো আজীবন তোমাকে কষ্টই দিয়ে এলাম, তবুও কেন এত ভালোবাসো? বাংলায় একটা প্রবাদ আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। আজকে ডাক্তার একটা প্রবাদ সৃষ্টি করলো তাহলে। আপনহীনতার চেয়ে ত্রুটিযুক্ত আপন কেউ অধিকতর উত্তম। রোদেলার আবেগ দৃঢ় পায়ে স্টেজের দিকে আগালো। সমুদ্র তাদেরকে আসতে দেখে দাঁড়িয়ে গেল, সঙ্গে আয়নাও। আবেগ তাদের কাছে গিয়ে বলে, বসো বসো তোমরা। রোদেলা আবেগের পাশে দাঁড়িয়ে আছে। সে খুব মনোযোগ দিয়ে ছেলেকে দেখছে। তার ছেলে আজকে খুবই খুশি। আনন্দ, খুশি আর টাকার পেটের বাচ্চা কখনোই কারো কাছ থেকে লুকানো যায় না। কষ্ট আর আর্তনাদ কুয়াশাপা দিয়ে আড়াল করা যায়। সমুদ্র প্রফুল্লতা প্রকাশ পাচ্ছে। তার মুখ থেকে হাসি ভাব যেন সরছেই না। আবেগ গিয়ে ছেলেকে আর ছেলের বউকে হলুদ মাখিয়ে দুজনকে কালো চমচম মিষ্টি খাইয়ে দিল। এবারে রোদেলার পালা। সে হলুদ মাখাতে গিয়ে দেখল সমুদ্রের মুখে কোনো হলুদ নেই। হলুদ মাখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুছে ফেলছে। আজকালের যুগে ছেলেমেয়েরা এমনই করে। কিন্তু তার যখন হলুদ হয় সেও শাড়ি পরেছিল। এই সাদেই ঘরোয়া করে মা চাষিরা তাকে মুখ ভর্তি করে হলুদ মাখিয়ে দিয়ে প্রায় 1 ঘন্টা তুলতেই দেয়নি। মুখে হলুদ লাগিয়ে রাখা খুবই বিরক্তিকর হলেও সেদিন যেন হাসি মুখে হলুদ লাগিয়ে বসেছিল সে। রোদেলা সমুদ্র আর আয়নার গালে হালকা করে হলুদ মাখিয়ে দেয়। তার চোখে পানি এসে যাচ্ছে। রোদেলা খাবার টেবিলটা থেকে কোপ্তা তুলে সমুদ্রকে খেতে দিল। সমুদ্র খুব তৃপ্তি করে কোপ্তাটা খেয়ে নেয়। সবাই খালি মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি খেতে খেতে তার গলা মিষ্টি হয়ে গেছে। জাল কিছু খেতে পারায় তারও শান্তি লাগতে শুরু করে। একমাত্র মাই বুঝতে পারলো তার এই মুহূর্তে মিষ্টি খেতে ইচ্ছে করছে না। কিভাবে বুঝলো? চেহারা দেখে। তার চেহারায় কি লেখা ছিল যে আমি এই মুহূর্তে মিষ্টি খেতে চাই না, দয়া করে কেউ একটা কোপ্তা খাওয়াও? এই অদৃশ্য লেখাটা কি সামহাও আম্মু পড়ে ফেলেছিলেন?
ইদানিং তার মাকে দেখলে রাগ লাগছে না সমুদ্রের। সকালে উঠে খাওয়ার টেবিলে মাকে তদারকি করতে দেখতে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। মানুষ অভ্যাসের দাস, সমুদ্র তার ব্যতিক্রম নয়। তাই তো অফিস থেকে এসে মায়ের বানানো ট্যাং বা লেবু শরবত খাওয়াতেও সে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখন অফিস থেকে এসে পানি খেতে তার ভালো লাগে না। একে একে সবাই হলুদ মাখালো। হলুদ পর্ব শেষ হতে নাচার জন্য পিওরা প্রস্তুতি নেই। স্টেজের সামনে নাচানাচি হবে। পিও চোখ ঘুরাতে লাগে। শ্রাবণ ভাইকে সে খুঁজছে। কোথায় ভাইয়া? এখনই তাদের দুইজনের কাপল ডান্স, অথচ মিস্টার শ্রাবণ গায়েব। নাচের জন্য সাউন্ড বক্স ঠিক করা হলো, অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছে। প্রিয় মুখ কালো করে শ্রাবণকে বকতে বকতে স্টেজের সামনে যেতে ধরলে পিছন থেকে কেউ বলে ওঠে, তোমার ভাই কই? প্রিয় ফিরে তাকিয়ে দেখে রঙ্গন। তাকে দেখতে প্রিয় চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। মনের মধ্যে কী সব যেন নাচানাচি শুরু করলো। সে আমতা আমতা করে বলে, ওকে তো খুঁজে পাচ্ছি না। হায় হায়, বলো কি? তখনই গানের সুর শুরু হলো। প্রিয় চোখ ঘুরিয়ে শ্রাবণকে খুঁজতে লাগলো। রঙ্গন বলে, ক্যান আই ডান্স উইথ ইউ? প্রিয় মাথা নাড়িয়ে সম্মতি দেয়। প্রিয় আর রঙ্গন যখন স্টেজের সামনে গেল তখন অলরেডি গান শুরু হয়ে গেছে। স্টেজে উঠতে সাউন্ড বক্স থেকে অনেক জোরে আওয়াজ বের হলো। বুকে চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চাই। গানটা শুনে রঙ্গন হেসে ফেলে। তাকে হাসতে দেখে প্রিয় হেসে দেয়। এরপর দুজন মিলে ভুলভাল নাচলো। রঙ্গনের স্টেপ জানা নেই, আর প্রিয় রঙ্গনকে দেখে সব ভুলে গেছে। সব মানে সবই। নিঃশ্বাস নিতেও বুঝে বলতে বসলো সে। জোরে জোরে আওয়াজে গান বাজছে, তুমি শুয়ে দিলে হাই আমার কী যে হয়ে যায়। সত্যি সত্যি রঙ্গন নাচতে গিয়ে যখন তাকে শুয়ে দিল, পিওরে কী যে যেন হয়ে গেল। চোখে পানি চলে আসলো তার। সে অদ্ভুত নয়নের মাধ্যমে রঙ্গনকে সিটি স্ক্যান করে নিতে লাগে। ছেলেটা এত সুদর্শন কেন? গান শেষ হতে রঙ্গন চলে যায়। প্রিয় থ হয়ে দাঁড়িয়ে থাকে। মনের অবস্থার বেহাল দশা। সে কি এই ছেলেটার প্রেমে পড়ে গেছে? এরপর সমুদ্র আর আয়না গেল স্টেজের সামনে। তারা যেতে সবাই চিৎকার করতে লাগলো। বর বউকে ঘিরেই যেহেতু এত কিছু, তাই নজরটা তাদের উপরেই যেন একটু বেশি সবার। জন্ম, বিয়ের দিন আর মৃত্যুর দিনই মানুষ মানুষের কাছে পাত্তা পায়। সাউন্ড বক্স থেকে গান বাজতে শুরু করে। সমুদ্র আয়নার হাতে হাত রেখে সামান্য দুলতে থাকে গানের তালে তালে। দুজনের চোখ দুজনাতে আটকা পড়েছে। আয়না মুগ্ধ হয়ে সমুদ্রকে দেখছে। সমুদ্র মুস্কি মুস্কি হাসছে। আমার প্রাণদরিয়া মারোটান, মনটা করে আনসান। জোয়ার নদীর উতাল বুকে প্রেমের নৌকা ওজান বাই। এইটুকু অবধি হাতে হাত রেখে হালকা নাচছিল দুজনে। এবারে সমুদ্রে তারা এক হাত দিয়ে আয়ুর কোমর জড়িয়ে ধরে এবং অপর হাত দিয়ে আয়ুর হাত ধরে। আয়না কেঁপে ওঠে শুকনো ডোক গেলে। তার অনেক বেশি লজ্জা লাগছে। সবাই তাদেরকে দেখছে তো। ইস, কি যে লজ্জা! সমুদ্র অপলক নয়নেই তার ছোটবেলার বন্ধুর দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ওয়াদা করে, এই মেয়েকে কোনো দিন বিন্দুমাত্র সে কাঁদাবে না, এক চুল পরিমাণও কষ্ট দিবে না সে। গান তখনও বেজেই চলেছে। সমুদ্র আয়নার ডান্স পারফরমেন্স শেষ হতে করতালি শুরু হতে লাগলো। আয়ু লজ্জায় তো মাথা নিচু করে ফেলে। সমুদ্র তাকে নিয়ে স্টেজে গিয়ে বসলো। এবার শ্রাবণের পালা। প্রিয় খুঁজে খুঁজে শ্রাবণকে ডেকে এনেছে। সে এক কোনায় গিয়ে দেবদাসের মতো বসেছিল এতক্ষণ। প্রিয় প্রশ্ন করে, কি হয়েছে তোমার ভাইয়ার? শ্রাবণ মুখ গোমরা করেই বলে, বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে রে আমার, আমি নাচবো না। তখনই আয়সা এসে বলে, সে কি, কেন? আয়সাকে দেখে শ্রাবণ রক্ত পানি হয়ে যেতে লাগলো। বাবা এসেছে কিছুক্ষণ আগে। ফুফু বাবার সঙ্গে তাকে নিয়ে কিসব অভিযোগ দিচ্ছিল। এ নিয়ে অলরেডি তার আর বাবার মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে। শ্রাবণ নাকি বেয়াদব, মেয়েদেরকে নাকি সম্মান করতে জানে না। এসব রাবিশ কথা ফুফুই বাবাকে বলেছে। নিশ্চয়ই আয়সাই কিছু বলেছে ফুফুকে। সব মিলিয়ে শ্রাবণ হাঁপিয়ে গেছে। প্রিয় বলে, ভাইয়া এমন করো না প্লিজ, আমরা সবাই কষ্ট পাবো। শ্রাবণ সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র জোরে করে বলে, কিরে নাচছিস না কেন তুই? ডান্স করার ফালতু আইডিয়া শ্রাবণেরই ছিল। কেউ প্রথমে রাজি হচ্ছিল না। সেই সেদে সেদে রাজি করিয়েছে এখন সবাইকে। এখন যদি সে নিজেই নাচে তাহলে তো হিতে বিপরীত হবে। সবাইকে মিলে কেলানি দিবে তাকে, স্পেশালি সমুদ্র ভাই ইচ্ছে মতো ঝাড়ি মারবে। নাচানাচি করবে জন্য এক্সট্রা 5,000 টাকা দিয়ে সব অ্যারেঞ্জ করেছে ভাইয়া। তাই তো সে বাধ্য হয়ে আয়সার সঙ্গে স্টেজের সামনে গেল। তখনই তার চোখ আলিয়ার দিকে পড়ে। মেয়েটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি কুটকুট করে সাবিয়ে খাবে তাকে। শ্রাবণ আয়সার সঙ্গে নাচে শুরু করে দিল। কাছাকাছি এসে সে বিখ্যাত স্টেপ দেওয়ার সময় সে ঘাড় বাঁকিয়ে আলিয়ার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে শ্রাবণের কী যে হতে লাগলো, হাঁসফাঁস করতে লাগলো সে। সে কি, আলিয়ার চোখে জল। অদ্ভুত তো, মহা আশ্চর্যজনক দৃশ্য। শ্রাবণ বিড়বিড় করে বলে, হিসাব তো বনে না। শ্রাবণ সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নেমে যায়। আয়সা পুনরায় হতভম্ব হয়ে গেল। সে কোনো দিনই এই ছেলের হাবভাব বুঝে উঠতে পারে না। যেহেতু শেষের দিকে ছিল তাই কেউ বুঝেনি যে শ্রাবণ মাঝপথে চলে এসেছে। সবাই এবারও তালি দিল। গানটা পপুলার হওয়ায় সবাই গানটা বেশ এনজয় করেছে। শ্রাবণ আসতেই প্রিয় বলে, ভাইয়া তোমার কি খারাপ লাগছে?
না। এরপর সে সাউন্ড বক্সের সামনে গিয়ে কী যেন করা শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সাউন্ড বক্স থেকে অভিমানী গানের সুর বাজতে শুরু করে। প্রিয় ব্রু কুঁচকে ফেলে। এই গানে আলিয়া নাচতে চেয়েছিল, এটা নাকি ওর প্রিয় গান। পরে কী যেন হলো, ও আর নাচেনি। কিন্তু ভাইয়া এই গান কেন বাজালো? কে নাচবে এই গানে? শ্রাবণ কোনো কিছুর পরোয়া না করে আলিয়ার কাছে গিয়ে তার হাত ধরে টেনে স্টেজের কাছে নিয়ে গেল। আলিয়া যেতে চাচ্ছিল না, কিন্তু শ্রাবণের জোরাজোরিতে কিছু করার মতো শক্তি তার লোভ পেয়ে গিয়েছে। স্টেজের সামনে এসে দাঁড়ালো তালা। আলিয়া কটমট করে বলে, এসব কোন ধরনের অসভ্যতা? আমি এভাবে টেনে আনার মানেটা কি? এখানে অসভ্যতার কি দেখলে? আমরা সবাই নাচানাচি করব, এনজয় করছি, তুমি কেন বাদ পড়বে? আসো, লেটস ডান্স। আমি কোনোদিনও তোমার সঙ্গে নাচবো না। তাই? তাহলে আমাকে অন্য কারোর সঙ্গে দেখে কান্না কেন করলে? আলিয়া চমকে ওঠে। শ্রাবণ বাঁকা হেসে বলে, ইউ স্টিল লাভ মি না? তখনই গান বেজে উঠল। তুমি বোঝোনি, আমি বলিনি। তুমি স্বপ্নতে কেন আসোনি? শ্রাবণ আলিয়ার নিকট এসে বলে, আলিয়া, আই রিয়েলি লাভ ইউ। বিশ্বাস করো, আমি কখনোই এমন কিছু করিনি। তোমার ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা। এত নিস না আমি। তুমি আমাকে ভুল বুঝছো। আলিয়া কাঠ গলায় বলে, তাহলে আমাকে থ্রেট কেন দিয়েছিলে? হুমকি কেন দিয়েছিলে? আমাকে ভাইরাল করার ভয় দেখাওনি? বিশ্বাস করো, ওটা আমি ছিলাম না। আমার আইডি হ্যাক হয়ে গিয়েছিল। আচ্ছা, আর কত কাহিনী বানাবে তুমি? মিথ্যে বলতে ভয় লাগে না? শ্রাবণ হুট করে আলিয়ার হাতটা শক্ত করে ধরে বলে, আমি সত্য কথাই বলছি, এজন্য ভয় করে না। এমন সময় গান বাজতে লাগলো। আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে। আলিয়ার চোখ ফেটে যেন জল বের হলো। সে শ্রাবণের সঙ্গে এক প্রকার যুদ্ধ শুরু করে দিয়েছে নিজের হাত ছাড়ানোর জন্য। শ্রাবণও কম না, সে বলেই যাচ্ছে, যখন তুমি বলেছিলে এসব কাজ তুমি করবে না বিয়ের আগে, আমি কিন্তু ভুলেও তোমাকে আর কিছু বলিনি। মাথা থেকে এমন কুচিন্তা জেরে ফেলেছিলাম। শয়তানের প্ররোচনায় আমি দিশাহারা হয়ে একটা খারাপ চিন্তা করে বসেছিলাম। এমন চিন্তা এই সমাজে অনেক ছেলেরাই করে, কিন্তু তুমি মানা করার সঙ্গে সঙ্গে আমি সে পথ থেকে সরে এসে অনুতপ্ত হয়েছি আলিয়া। এর মধ্যে আলিয়া তার হাত ছেড়ে দিয়ে শ্রাবণের থেকে দূরে চলে এলো। শ্রাবণকে কথা শেষ করতে দিল না সে, শোনারও ইচ্ছে নেই তার। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রঙ্গন বিদায় নিল। পিউ নিজ থেকে তাকে বিদায় জানিয়ে দিল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেম প্রদীপ। এটা গল্পের ৮ম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।